বায়ু পরিবর্তন অনাবশ্যক, নহিলে হঠাৎ একটা শক্ত ব্যামো হইতে পারে। হঠাৎ ব্যামো? হ্যাঁ, হঠাৎ একটা শক্ত ব্যামো তো সকলেরই হইতে পারে। হ্যাঁ গা, বুঝলে কি না, এবার অপুর মাথাখানা খাওয়া হইল, বিএ ডিগ্রি শেখাইয়া তোলা হইল, ছেলেরই বা দোষ কি? অমর ঢের ডাক্তার দেখিয়াছি, দক্ষিণের জ্বরে সকল পণ্ডিতেরই কাছে সব বিধান মিলে। মা রাগ করিয়া বাবার কাছে তাহার বধূর মূঢ়তা এবং ততোধিক একগুঁয়েমির কথা বলিয়া দিলেন। বাবা হৈমুখে ডাকিয়া বলিলেন, বলি, আই বুড়ো মেয়ের বয়স 17, এটা কি খুব গৌরবের কথা? হ্যাঁ, তাই ঢাক পিটিয়ে বেড়াইতে হইবে? আমাদের এখানে এসব চলিবে না, বলিয়া রাখিতেছি। হায় রে, তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চস্বর আজ একেবারে এমন বাজ খাইয়া খাদে নামিল কেমন করিয়া? হৈম ব্যথিত হইয়া প্রশ্ন করিল, তাহলে কেহ যদি বয়স জিজ্ঞাসা করে কি বলিব? বাবা বলিলেন, মিথ্যে বলিবার দরকার নাই, তুমি বলিও, আমি জানি না, আমার শাশুড়ি জানেন। কেমন করিয়া মিথ্যে বলিতে না হয় সে উপদেশ শুনিয়া হৈম এমন ভাবে চুপ করিয়া রহিল যে বাবা বুঝিলেন তার সুউপদেশটা একেবারে বাজে খরচ হইল। হৈম দুর্গতিতে দুঃখ করিব কি, তাহার কাছে আমার মাথা হেঁট হইয়া গেল। সেদিন দেখিলাম শরৎ প্রভাতের আকাশের মতো তাহার চোখের সেই সরল উদাস দৃষ্টি একটা কি সংশয়ে ম্লান হইয়া গেছে। ভীত হরিণীর মতো সে আমার মুখের দিকে চাহিল, ভাবিল আমি ইহাদিকে চিনি না। সেদিন একখানা শৌখিন বাধাই করা ইংরাজি কবিতার বই তাহার জন্য কিনিয়া আনিয়াছিলাম। বইখানি সে হাতে করিয়া লইল বটে, কিন্তু আস্তে আস্তে কোলের ওপর রাখিয়া দিল, একবার খুলিয়াও দেখিল না। আমি তাহার হাতখানি তুলিয়া ধরিয়া বলিলাম, হৈম, আমার উপর রাগ করিও না, আমি তোমার সত্য কখনো আঘাত করিব না, আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা। হৈম কিছু না বলিয়া একটুখানি হাসিল। সে হাসি বিধাতা যাহাকে দিয়েছেন তাহার কোনো কথা বলিবার দরকারই নাই। পিতার আর্থিক উন্নতির পর হইতে দেবতার অনুগ্রহে স্থায়ী করিবার জন্য নতুন উৎসাহে আমাদের বাড়িতে পূজার্চনা চলিতেছে। এ পর্যন্ত সে সমস্ত ক্রিয়াকর্মে বাড়ির বধূকে ডাক পড়ে নাই। নতুন বধূর প্রতি একদিন পূজা সাজাইবার আদেশ হইল। সে বলিল, মা, বলিয়া দাও কি করিতে হইবে। ইহাতে কাহারও মাথায় আকাশ ভাঙ্গিয়া পড়িবার কথা নয়, কারণ সকলেই জানা ছিল মাতৃহীন প্রবাসের কন্যা মানুষ। কিন্তু কেবলমাত্র হৈমকে লজ্জিত করাই এই আদেশের হেতু। সকলেই গালে হাত দিয়া বলিল, ওমা, এ কি কাণ্ড গো, এ কোন নাস্তিকের ঘরের মেয়ে, এবারের সংসার হইতে লক্ষ্মী ছাড়িল, আর দেরি নাই। এই উপলক্ষে হৈমর বাপের উদ্দেশ্যে যাহা না বলিবার তাহা বলা হইল। যখন ইহাতে কটু কথার হাওয়া দিয়াছে, হৈম একেবারে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়াছে। একদিনের জন্য কাহারও সামনে সে চোখে জলও ফেলে নাই। আজ তাহার বড় বড় দুই চোখ ভাসাইয়া দিয়া জল পড়িতে লাগিল। সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনারা জানেন, সে দেশে আমার বাবাকে সকলে ঋষি বলে। ইহার পরে তাহার পিতার উল্লেখ করিতে হইলে প্রায় বলা হইত, তোমার ঋষি বাবা। এই মেয়েটির সকলের চেয়ে দরদের জায়গাটি যে কোথায় তাহা আমাদের সংসার বুঝিয়া লইয়াছিল। বস্তুত আমার শ্বশুর ব্রাহ্মণও নন, খ্রিস্টানও নন, হয়তোবা নাস্তিকও না হইবেন। দেবার্চনার কথা কোনোদিন তিনি চিন্তাও করেন নাই। মেয়েকে তিনি অনেক পড়াইয়াছেন, শুনাইয়াছেন, কিন্তু কোনোদিনের জন্য দেবতা সম্বন্ধে তিনি তাহাকে কোনো উপদেশ দেন নাই। বনমালী বাবু এ লইয়া তাহাকে একবার প্রশ্ন করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, আমি যাহা বুঝি না তাহা শেখাইতে গেলে কেবল কপটতা শেখানো হইবে। অন্তঃপুরে হৈমর একটি প্রকৃত ভক্ত ছিল। সে আমার ছোট বোন নারানী। বৌদিদিকে ভালোবাসে বলিয়াই তাহাকে অনেক গঞ্জনা সহিতে হইয়াছিল। সংসার যাত্রায় হৈমর সমস্ত অপমানের পালা আমি তাহার কাছে শুনিতে পাইতাম। একদিনের জন্য আমি হৈমর কাছে শুনি নাই। এসব কথা সংকোচে সে মুখে আনিতে পারিত না। সে সংকোচ নিজের জন্য নহে। হৈম তাহার বাপের কাছ হইতে যত চিঠি পাইত সমস্তই আমাকে পড়িতে দিত। চিঠিগুলি ছোট কিন্তু রসে ভরা। সেও বাপকে যত চিঠি লিখিত সমস্ত আমাকে দেখাইত। বাপের সঙ্গে তাহার সম্বন্ধটি
আমার সঙ্গে ভাগ করিয়া না লইলে তাহার দাম্পত্য যে পূর্ণ হইতে পারিত না। তাহার চিঠিতে শ্বশুর বাড়ির সম্বন্ধে কোনো নালিশের ইশারাটুকুও আমি দেখিতে পাইতাম না। থাকিলে বিপদ ঘটিতে পারিত। নারিনীর কাছে শুনিয়াছি যে শ্বশুর বাড়ির কথা কি লেখে জানিবার জন্য মাঝে মাঝে তাহার চিঠি খোলা হইত। চিঠির মধ্যে অপরাধের কোনো প্রমাণ না পাইয়া উপরওয়ালার মন যে শান্ত হইয়াছিল তাহা নহে, বোধ করি তাহাতে তাহারা আশাভঙ্গের দুঃখই পাইয়াছিল। বিষম বিরক্ত হইয়া তাহারা বলিতে লাগিল, হ্যাঁ গা, এত ঘন ঘন চিঠি বা কিসের জন্যে? বাপই যেন সব, আমরা কি কেউ নই? আমি ক্রুদ্ধ হইয়া হৈমুখে বলিলাম, তোমার বাবার চিঠি আর কাহকেও না দিয়া আমাকেই দিও, কলেজ যাইবার সময় আমি পোস্ট করিয়া দিব। হৈমু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন? আমি লজ্জায় তাহার উত্তর দিলাম না। বাড়িতে এখন সকলে বলিতে আরম্ভ করিল, হ্যাঁ গা, বুঝলে কি না, এবার অপুর মাথাখানা খাওয়া হইল, বিএ ডিগ্রি শেখাইয়া তোলা হইল, ছেলেরই বা দোষ কি? সে তো বটেই, দোষ সমস্তই হৈমুর। তাহার দোষ যে তাহার বয়স 17, তাহার দোষ যে তাহাকে আমি ভালোবাসি। আর বিএ ডিগ্রি তা আমি অকাতর চিত্তে তুলিয়ে দিতে পারতাম, কিন্তু হৈমুর কল্যাণে পণ করিলাম পাশ করিবই এবং ভালো করিয়াই পাশ করিব। পরীক্ষার পাশের উদ্যোগে কোমর বাঁধিয়া লাগিলাম। একদিন রবিবার মধ্যাহ্নে বাহিরের ঘরে বসিয়া মার্টিনোর চরিত্রতত্ত্ব বইখানার বিশেষ বিশেষ লাইনের মধ্যপদগুলা ফাড়িয়া ফেলিয়া নীল রঙের লাঙল চালিতে লাগিলাম। এমন সময় বাহিরের দিকে হঠাৎ আমার চোখ পড়িল। আমার ঘরের সম্মুখে আঙ্গিনার উত্তর দিকের অন্তঃপুরে উঠিবার একটা সিঁড়ি, তাহারই গায়ে গায়ে মাঝে মাঝে গড়াতে দেওয়া এক একটা জানলা। দেখি তাহারই একটি জানলাই হৈম চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া, সে দিকে মল্লিকের বাগানে কাঞ্চন গাছ গোলাপি ফুলের আচ্ছন্ন। আমার বুকে ধক করিয়া একটা ধাক্কা দিল, মনের মধ্যে একটা অনবধানতার আবরণ ছিঁড়িয়া পড়িয়া গেল। আমার নিজের জীবনটা এমনই কানাই কানাই ভরিয়া আছে যে আমি কোথাও কখনো শূন্যতা লক্ষ্য করিতে পারি নাই। আমাকে তো কিছুই ছাড়িতে হয় নাই, না আত্মীয়, না অভ্যাস, না কিছু। হৈমু যে সমস্ত ফেলিয়া আমার কাছে আসিয়াছে, সেটা কতখানি তাহা আমি ভালো করিয়া ভাবি নাই। আমাদের সংসারে অপমানের কণ্টক শয়নে সে বসিয়া, সে শয়ন আমিও তাহার সঙ্গে ভাগ করিয়া লইয়াছি। সেই দুঃখে হৈমুর সঙ্গে আমার যোগ ছিল, তাহাতে আমাদিগকে পৃথক করে নাই। হৈমু যে অন্তরে অন্তরে মুহূর্তে মুহূর্তে মরিতেছিল, তাহাকে আমি সব দিতে পারি, কিন্তু মুক্তি দিতে পারি না। তাহা আমার নিজের জন্যই কোথায়, সেজন্যই কলিকাতার গলিতে ওই গড়াতের ফাঁক দিয়া নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয়। এবং একদিন রাত্রে হঠাৎ জাগিয়ে দেখি বিছানায় সে নাই, হাতের ওপর মাথা রাখিয়া আকাশ ভরা তারার দিকে মুখ তুলিয়া ছাদে শুইয়া আছে। মার্টিন পড়িয়া রহিল। ভাবিতে লাগিলাম, কি করি? শিশুকাল হইতে বাবার কাছে আমার সংকোচের অন্ত ছিল না। কখনো মুখামুখি তাহার কাছে দরবার করিবার সাহস বা অভ্যাস আমার ছিল না। সেই দিন থাকিতে পারিলাম না। লজ্জায় মাথা খাইয়া তাহাকে বলিয়া বসিলাম, বইয়ের শরীর ভালো নয়, তাহাকে একবার বাপের বাড়ি পাঠালে হয়। বাবা তো একেবারে হতবুদ্ধি। মনে লেশমাত্র সন্দেহ রইল না যে হৈমুই এইরূপ অদ্ভুতপূর্ব স্পর্ধায় আমাকে প্রবর্তিত করিয়াছে। তখনই তিনি উঠিয়া অন্তঃপুরে গিয়া হৈমুকে জিজ্ঞাসা করিলেন, বলি বউ, তোমার অসুখটা কিসের? হৈমু বলিল, অসুখ তো নাই। বাবা ভাবিলেন এ উত্তরটা তেজ দেখাইবার জন্য, কিন্তু হৈমুর শরীরও যে দিনে দিন শুকাইয়া যাইতেছিল, তাহা আমরা প্রতিদিনের অভ্যাস মতোই বুঝি নাই। একদিন বনমালীবাবু তাহাকে দেখিতে চমকিয়া উঠিলেন। অ্যাঁ, এ কি হৈমি, এ কেমন চেহারা হয়েছে তোর? অসুখ করে নাই তো? হৈমু কহিল, না। এই ঘটনার দিন 10 পরেই বলা নাই কওয়া নাই হঠাৎ আমার শ্বশুর আসিয়া উপস্থিত। হৈমুর শরীরের কথাটা নিশ্চয়ই বনমালীবাবু তাহাকে লিখিয়াছিলেন। বিবাহের পর বাপের কাছে বিদায় লইবার সময় মেয়ে আপনার অশ্রু চাপিয়া নিয়াছিল। এবার মিলনের দিন বাপ যেমনই তাহার চিবুক ধরিয়া মুখটি তুলিয়া ধরিলেন,
অমনি হৈমর চোখের জল আর মানা মানিল না। বাপ একটি কথাও বলিতে পারিলেন না, জিজ্ঞাসা পর্যন্ত করিলেন না যে কেমন আছিস। আমার শ্বশুর তাহার মেয়ের মুখে এমন একটা কিছু দেখিয়াছিলেন যাহাতে তাহার বুক ফাটিয়া গেল। হৈম বাবার হাত ধরিয়া তাহাকে শোবার ঘরে লইয়া গেল। অনেক কথা যে জিজ্ঞাসা করিবার আছে, তাহার বাবারও যে শরীর ভালো দেখাইতেছে না। বাবা জিজ্ঞাসা করিলেন, কি রে বুড়ি, আমার সঙ্গে যাবি? হৈম কাঙালের মতো বলিয়া উঠিল, হ্যাঁ বাবা, যাব বই কি। বাপ বলিলেন, আচ্ছা, সব ঠিক করিতেছি। শ্বশুর যদি অত্যন্ত উদ্বিগ্ন হইয়া না থাকিতেন, তা হইলে এ বাড়িতে ঢুকাইয়াই বুঝিতে পারিতেন এখানে তাহার আর সেদিন নাই। হঠাৎ তাহার আবির্ভাবকে উপদ্রব বলে মনে করিয়াই বাবা তো ভালো করিয়া কথাই বলিলেন না। আমার শ্বশুরের মনে ছিল তাহার বেহাই একদা তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়াছিলেন যে যখন তাহার খুশি মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইতে পারেন, এ সত্যের অন্যতা হইতে পারে, সে কথা তিনি মনেও আনিতে পারেন নাই। বাবা তামাক টানিতে টানিতে বলিলেন, বেহাই, আমি তো কিছু বলিতে পারি না। একবার তাহলে বাড়ির মধ্যের ওপর বরাত দেওয়ার অর্থ কি আমার জানা ছিল। বুঝিলাম কিছু হইবে না, কিছু হইলও না। কি, বৌমার শরীর ভালো নাই, এত বড় অন্যায়ের অপবাদ! শ্বশুর মশাই স্বয়ং একজন ভালো ডাক্তার আনিয়া পরীক্ষা করাইলেন। ডাক্তার বলিলেন, বায়ু পরিবর্তন অনাবশ্যক, নহিলে হঠাৎ একটা শক্ত ব্যামো হইতে পারে। বাবা হাসিয়া কহিলেন, হঠাৎ ব্যামো? হ্যাঁ, হঠাৎ একটা শক্ত ব্যামো তো সকলেরই হইতে পারে, এইটা কি আবার একটা কথা? আমার শ্বশুর কহিলেন, জানেন তো, উনি একজন প্রসিদ্ধ ডাক্তার, উহার কথাটা কি? বাবা কহিলেন, অমর ঢের ডাক্তার দেখিয়াছি, দক্ষিণের জ্বরে সকল পণ্ডিতেরই কাছে সব বিধান মিলে এবং সকল ডাক্তারের কাছে সব রোগের সার্টিফিকেট পাওয়া যায় নাকি? এই কথাটা শুনিয়া আমার শ্বশুর একেবারে স্তব্ধ হইয়া গেলেন। হৈম বুঝিল তাহার বাবার প্রস্তাব অপমানের সহিত অগ্রাহ্য হইয়াছে, তাহার মন একেবারে কাঠ হইয়া গেল। আমি আর সহিতে পারিলাম না, বাবার কাছে গিয়া বলিলাম, আমি হৈমকে লইয়া যাইব। বাবা গর্জিয়া উঠিলেন, আচ্ছা, বটে রে। বন্ধুরা কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিয়াছেন, যাহা বলিলাম তাহা করিলাম না কেন? স্ত্রীকে লইয়া জোর করিয়া বাহির হইয়া গেলেই তো হইত, তাহলে গেলাম না কেন? যদি লোকধর্মের কাছে সত্য ধর্মকে না ঠেলিব, যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব, তবে আমার রক্তের মধ্যে বহু যুগের যে শিক্ষা, তাহা কি করিতে আছে? জানো তোমরা, যেদিন অধৈর্যা লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল, তাহার মধ্যে আমিও ছিলাম। আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছেন, আমিও যে তাহাদের মধ্যে একজন। আর আমি তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণবর্ণনা করিয়া মাসিক পত্রে প্রবন্ধ লিখিয়াছি। বুকে রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে, সে কথা কে জানিত? পিতাই কন্যাই আর একবার বিদায়ের ক্ষণ উপস্থিত হইল। এইবারে দুজনেরই মুখে হাসি। কন্যা হাসিতে হাসিতে ভৎসনা করিয়া বলিল, বাবা, আর যদি কখনো তুমি আমাকে দেখিবার জন্য এমন ছোটাছুটি করিয়া এ বাড়িতে আসো, তবে আমি ঘরে কপাট দিব। বাপ হাসিতে হাসিতে বলিলেন, ফের যদি আসি তবে শীতকাঠির সঙ্গে করিয়াই আসিব। ইহার পরে হৈমর মুখে তাহার চিরদিনের সে স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্যও দেখি নাই। তাহার পরে কি হইল সে কথা আর বলিতে পারিব না। শুনিতেছি মা পাত্রের সন্ধান করিতেছেন। হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না, ইহাও সম্ভব হইতে পারে। কারণ থাক, আর কাজ কি?